নিউ ইয়ারের রাতেই অফিস কলিগদের সাথে পার্টি করতে গিয়ে জয়িতা নামের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। জয়িতা না পারছিল ধর্ষকের হাত থেকে বাঁচতে, আর না পারছিল কোনো প্রতিবাদ করতে, কারণ অনেক আগেই চালাকি করে তার ড্রিঙ্কসের সাথে এক বিষাক্ত মেডিসিন দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে মেয়েটির সাথে কে বা কারা এমন নগ্নতার ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে মেয়েটি কিছুই মনে করতে পারে না। ধোঁয়াশা ভরা সন্দেহ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে মেয়েটি আদালতের কাঠগড়ায় পর্যন্ত চলে যায়। বন্ধুত্ব, মুখোশের আড়ালে বিশ্বাসঘাতকতা আর থ্রিলার ধাঁচে তৈরি আদালত ও একটি মেয়ে সিরিজের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। নিউ ইয়ারের দিন সকলেই আনন্দ ফুর্তি করছে। এখানে জয় নামের একটি মেয়ে মাতাল অবস্থায় কোনো মতে থানার কাছে চলে আসে। জয়কে দাঁড়িয়ে থাকতে দেখে একজন পুলিশ বলে ওঠে, আপনার যা বলার আপনি বলতে শুরু করুন, কি সমস্যা আপনার? জয় বলে, থানায় কোনো লেডি পুলিশ অফিসার আছে? অন্য পুলিশ অফিসার বলে, আপাতত আমি ডিউটিতে আছি, আপনি বলুন। তবে জয় শুধুমাত্র ফিমেল অফিসারের সাথে কথা বলবে। এ কথা শুনে পুলিশ অফিসার বলে, এত রাতে থানায় একজন মাত্র লেডি অফিসার ছিল, তাও বড়বাবুর সাথে মাত্র ডিউটি দিতে বেরিয়েছে। আপনি ওই পাশে টেবিলে অপেক্ষা করুন, সে আসলে কথা বলে নেবেন। জয়ী পাশের টেবিলে অপেক্ষা করে। দেখা যায় জেলের মধ্যে থাকা আসামিরা জয়ীর দিকে কুদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পুলিশের সামনেও ইফটিজিংমূলক কথাবার্তা বলতে শুরু করে তারা। কিছুক্ষণ পরে লেডি অফিসার চলে এসেছে। জয়ীকে দেখে জিজ্ঞেস করে, কি কেস? অফিসার বলে, আপনাকে ছাড়া বলবে না, পুরুষ মানুষের উপর ভরসা নেই তার। লেডি অফিসার তাকে নিয়ে অন্য রুমে চলে যায়। রুমের মধ্যে গেলে ক্যামেরা ওপেন করা হয়। লেডি অফিসার জয়ীর হাবভাব দেখে জিজ্ঞেস করে, আপনি ড্রিঙ্কস করেছেন? জয় উত্তরে বলে, আমাকে ধর্ষণ করা হয়েছে। আজকে রাতে নিউ ইয়ারের পার্টি ছিল। জয়ীর বস ডিকে স্যারের বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। এখানে জয়ী 3 প্যাক ড্রিঙ্কস করেছিল। অফিসার জিজ্ঞেস করে, কে বানাচ্ছিল ককটেল? জয়ী একটা গালি দিয়ে ডিকে স্যারের নাম বলে। পার্টির দিন ডিকে স্যার নিজের হাতে জয়ীর জন্য ড্রিঙ্কস তৈরি করেছিল। জয়ী সকালে করা কোনো একটা কাজের জন্য স্যারের কাছে ক্ষমা চায়। ডিকে বলে, আমি রাগ করিনি, আসলে দোষটা তো আমার ছিল। বর্তমানে জয়ী বলে, আমার ড্রিঙ্কসে কিছু মেশানো হয়েছিল। নর্মালি আমি ওসব পান করলে কোনো কিছু ভুলে যাই না, তবে নিউ ইয়ারের রাতে ড্রিঙ্কস করার 1-1.5 ঘন্টার মধ্যেই আমি সবকিছু ভুলে গিয়েছি। এসব কাজ টিকের, সে একজন মুখোশধারী ব্যক্তি। অফিসার জিজ্ঞেস করে, কদিন ধরে অফিসে কাজ করছেন? সিন চলে যায় অতীতে। অফিসের অন্যতম স্যার রাজদীপ জয়িতার কাজের সাফল্যের জন্য তাকে পুরস্কৃত করেছে। এ সময় ডিকে স্যার করতালি দিতে দিতে আসলে রাজদীপ বলে, কিরে কোথায় ছিলি, এত দেরি করে আসলি যে? ডিকে স্যার বলে, সে তো জয়ীও আমার জীবনে এত দেরি করে আসলো, আগে জানলে তো এত তাড়াতাড়ি বিয়েই করতাম না। আরে দূর, আমি তো মজা করছিলাম। যাই হোক, এটা নিয়ে তুমি ব্যবসায়িক 3টা টার্মে সফল হয়ে গেলে, কার সাথে সেলিব্রেট করবে বলো তো? জয়িতা বলে, আপনার সঙ্গে তো করবো না স্যার, আমি বুঝাতে চাচ্ছি সেলিব্রেট করার জন্য আমার বন্ধু বান্ধব আছে, আর আপনি তো আমার বস, বড় দাদার মতো স্যার, বলা যায় আপনি আমার একজন অভিভাবক। আপনি বা রাজদীপ স্যারের সঙ্গে তো এসব সম্ভব না। ইটের বদলে পাটকেল ছুঁড়ে মারলে? ডিকে স্যার আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে পুলিশ অফিসার জিজ্ঞেস করে, এই ড্রেস পরে কি পার্টিতে গিয়েছিলেন? জয়িতা বলে, না, ওই ড্রেস ছিঁড়ে গিয়েছে। অফিসার বলে, কোনো ছবি আছে? জয়িতা বলে, প্রীতি ছবি তুলেছিল, তবে আমার ফোনটা ওই ঘটনার সময় ভেঙে যায়। অফিসার বলে, আপনার বেতনের টাকা দিয়ে এমন ফোন ব্যবহার করার বিষয়টা ব্যালেন্স করতে পারেন? জয়িতা বলে, আমার বাড়িতে আমার মা ছাড়া সকলেই কর্মজীবী। বাড়িতে দেখা যায় মেয়েকে ফোনে না পেয়ে মা খুব টেনশন করছে, তবে বাবা চিল মুডে রয়েছে, কারণ মেয়ে তো বলে গিয়েছে সে নতুন বছরের পার্টিতে যাচ্ছে, হয়তো বা নাচ গান করছে, তাই ফোনের দিকে কোনো খেয়াল নেই। বাবা বলে, বিধানকে ফোন করেছিলে? মা বলে, হ্যাঁ, ওকে ফোন করেছিলাম, ও বলল বিকেল বেলা গিয়েছিল, সন্ধ্যার পরে আবার বেরিয়ে এসেছে। তখন আমরা বিতানের বাসায় তার সাথে ঘনিষ্ঠ অবস্থায় জয়িতাকে দেখতে পাই। বিতান ছেলেটা খুব ফ্রি মাইন্ডের একজন মানুষ, অর্থাৎ জয়িতার চলাফেরা নিয়ে কোনো ধরনের বাধাপ্রাপ্ত করে না সে। আজকের পার্টিতে বিতান উপস্থিত থাকতো, তবে তারও একটা ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার জন্য সে এই বিষয়টা স্কিপ করে ফেলে। যাই হোক, ঘটনা ঘটার পর আতঙ্কিত হয়ে জয়িতা রাস্তার মধ্যে বসেছিল। রাজদীপ জয়িতার এমন পরিস্থিতি দেখে নিজের তত্ত্বাবধানে তাকে এগিয়ে দিয়ে এসেছিল। তদন্তের জন্য জয়িতা সেই ড্রেসটিও তার সাথে করে নিয়ে এসেছে। অফিসার জিজ্ঞেস করে, কে ছিল? জয়িতা বলে, আসলে কে ছিল সেটা বুঝতেই পারছি না, এক এক করে পরনে থাকা সবকিছু ছিঁড়ে ফেলা হলো। খুব শক্ত একজন মানুষ ছিল, আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। এই বলেই জয়িতা কান্নায় ভেঙে পড়ে। অফিসার বলে, তার মানে ডিকে নয় বলছেন, তাই তো? জয়িতা বলে, কিন্তু পার্টিতে তো ককটেলটা ডিকে স্যারই বানিয়েছিল। অফিসার বলে, পার্টিতে ককটেল বানানো আর ধর্ষণ করা এক বিষয় নয়। পরনের কাপড় থেকে স্মেল
পেয়ে অফিসার বলে, আপনিও ক্লাসিক গার্ড ব্যবহার করেন? এটা আমিও ব্যবহার করি। জয়িতা বলে, না, আমি ফ্লাওয়ার জেট ব্যবহার করি, কাছাকাছি গন্ধটা আর কি। অফিসার বলে, আচ্ছা, আপনার ডিকের ওপর কেন সন্দেহ হচ্ছে বলুন তো? জয়িতা বলে, ওর তাকানোটা ভালো না, অপ্রয়োজনীয় রাজ করে ও। আপনারও নিশ্চয়ই এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। অফিসার বলে, এদেশের সব মেয়েদেরই এরকম অভিজ্ঞতা রয়েছে, তার মানে এই না আপনি এই কারণে একজনকে ধর্ষণের অভিযুক্ত করতে পারেন। জয়িতা বলে, আমি গত 4 বছর ধরে ডিকেকে সহ্য করছি। আমি এই ব্যাপারে কমপ্লেন করেছিলাম, তবে কোনো কাজ হয়নি। আসলে সেই দিন সকালে রাজদীপ স্যারের কাছে গিয়ে জয়িতা বলে, স্যার, আজকে যদি আমি পার্টিতে না যাই তাহলে খুব বেশি অসুবিধা হবে। আমি জানি ডিকে স্যার আপনার অনেক বছরের পুরনো বন্ধু, কিন্তু আমার তার ব্যবহার ভালো লাগে না। অফিসে কোনো মতেই নিজেকে মানিয়ে নিই, কিন্তু তার বাসায় আমি হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবো না। আবার শুনলাম ওনার ওয়াইফও নাকি বাড়িতে নেই। রাজদীপ বলে, আরে ও অতটাও খারাপ না, তবে ওর ঠাট্টা ইয়ার্কি গুলো ভালোই রাফ। জয়িতা বলে, শুধু ইয়ার্কি নয়, ওনার কথা বলার মধ্যে অশ্লীলতা রয়েছে। রাজদীপ বলে, শোনো জয়ী, তুমি অবশ্যই পার্টিতে এসো, কোনো অসুবিধা হবে না, আমি বলে রাখবো ডিকেকে। সেন বর্তমানে চলে আসে। জয়িতা বলে, আমি প্রায় সময় বন্ধুদের নিয়ে পার্টি করি, আমার বয়ফ্রেন্ড আছে। বাইরে থেকে এসব বক্তব্য শুনে বড় স্যার এসে ভেতরে প্রবেশ করে আর বয়ফ্রেন্ডের ব্যাপারে ডিটেলস জানতে শুরু করে। এই ঘটনা ঘটার 8 ঘন্টা আগেই বিধানের সাথে জয়িতা ইচ্ছাকৃতভাবে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছিল। অফিসার বলে, তারপর আবার আপনি ডিকের বাড়িতে গিয়ে, যাই হোক, ঘটনাটা ঘটলো কি করে? জয়িতা কিছুটা রেগে বলে, এতক্ষণ ধরে আমি ম্যাডামকে তো এসব কিছুই বলছিলাম। বড়বাবু বলে, তাহলে আবার বলুন, আমরা এখন নোট করব। আপনি একজন প্রভাবশালী মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যার কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই। আপনি কে আর আপনার পরিবারের লোকজন কোথায়? অন্যদিকে বাড়ির মধ্যে সকলেই টেনশন করছে। বড় ভাই তার বোনকে ফোন দিয়ে ফোনে পাচ্ছে না। এ সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুললে জয়িতাকে দেখে কারো আর বুঝতে বাকি থাকে না যে বড় একটা অঘটন ঘটে গিয়েছে। পরক্ষণে ভাই বলে, তুই কি কমপ্লেন দিবি? পুলিশ তোর বয়ান মেনে নেবে? মা বলে ওঠে, কতবার বলেছি তুই এইসব চাকরি করিস না, রাত বিরাতে বাড়ি ফিরিস না, এইসব পার্টি ফার্টিতে যাওয়ার কোনো দরকার নেই। যদি একবার আমার কথা শুনতিস তাহলে আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। কেন রে, আমাদের কি খাবার জুটছিল না? জয়িতা বলে, কি বলতে চাচ্ছ? সব দোষ আমার? ভাই বলে, তোর যে দায় নেই তা তো না। দেখ, আমার গিয়ে ইচ্ছে করছে লোকটাকে এখনই মেরে ফেলি, কিন্তু কিসের ভিত্তিতে? তুই তো নিজেই শিওর না লোকটা ডিকে না অন্য কেউ। দেখ, একটু স্বাভাবিক ভাবে ভাব। জয়িতা রেগে বলে ওঠে, কি স্বাভাবিক ভাবে ভাববো? যা ঘটছে সব আমার কারণে ঘটছে। তোদের যেতে হলে চল, না হলে আমি একাই থানায় যাচ্ছি। ভাই রেগে আরো দু কথা শোনাতে গেলে বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, ও আমার মেয়ে, তোদের কারো যেতে হলে চল, না হলে আমি ওর সাথে আছি। ছেলে বলে, বাবা, কোনো ভদ্রলোক থানায় যায়, তাও আবার এত রাতে? পুলিশের কাছে গেলে লোক জানাজানি হবে, একটা কাহিনী তৈরি হবে, পুলিশ মিডিয়া পর্যন্ত চলে যাবে। দেখ জয়িতা, আমি একজন সরকারি চাকরিজীবী সদস্য, সবাই যখন জানতে পারবে আমার বোন। এই বলেই থেমে বলে, এসব প্রশ্ন আমি মেনে নিতে পারবো না। এখনো তো বলাই যাচ্ছে না তোর কেসটা ঠিকঠাক ভাবে দাঁড়াবে কিনা। জয়িতা বলে, তোর চাকরি বাঁচানোর জন্য তুই এসব বলছিস? সবাই শুধু নিজেরটাই ভাবে। ভাই বলে, তুইও তো নিজেরটাই ভাবছিস। মা সবাইকে থামিয়ে দিয়ে বলে, মাঝরাতে যে পার্টি করতে গিয়েছিলি ওটা বিধান জানে? বাবা তার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই যা, আমি তোর সাথে আছি। সিন বর্তমানে চলে আসে। বাবা, ভাই আর বয়ফ্রেন্ড তিনজনেই থানার সামনে চলে এসেছে। এরপর কি বক্তব্য দেবে ভাই আর দুলা ভাই মিলে সেসব আবারও রিপিট করতে শুরু করে। ভাই বলে দেয়, পুলিশের কাছে যেন বলা হয় জয়িতার এই একটাই বয়ফ্রেন্ড ছিল, এর আগে ওর জীবনে কোনো বয়ফ্রেন্ড আসেনি। বয়ফ্রেন্ড বলে, আমাদের আর বলতে হবে, ও সাধারণত ড্রিঙ্কস করে না, পার্টিতে গিয়ে বন্ধুদের সাথে ড্রিঙ্কস করে ফেলেছে, আর এই অবস্থায় কেউ সুযোগের সদ্ব্যবহার করেছে। থানার ভেতরে জয়িতার কাছ থেকে ডাবল করে বয়ান নেয়ার পর বড়বাবু বলে ওঠে, আগে যা বলেছেন তার থেকে এখানে তো অনেকটা আলাদা রয়েছে। আপনি আগে ডিকেকে সন্দেহ করেছিলেন, তবে এখন বলছেন উনি নাও হতে পারে। আপনি লোকটার মুখই মনে করতে পারছেন না। জয়িতা বলে, আমি শিওর ডিকেই ছিল। ওই দিন মাতাল অবস্থায় আমি ওয়াশরুমে যেতে চেয়েছিলাম, স্যারই আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিলেন। তখন এক এক করে সকল আমন্ত্রিত ব্যক্তিরা চলে গিয়েছিল। স্যার বলেছিলেন দরজা বন্ধ করার দরকার নেই, কারণ মাথা ঘুরে পড়ে গেলে হয়তো বিপদ ঘটবে। ঘটনাটি ঘটেছিল ডিকের ওয়াশরুমে। রাত তখন 3:10 বাজে। ঘড়িতে মনে হচ্ছে ডিকেই ছিল। সব কথা শোনা শেষ হয়ে যায়। এতক্ষণে বাড়ির লোক যে ভেতরে প্রবেশ করেছে এই বিষয়টা পুলিশের কানে চলে আসে। এ কথা জয়িতা জানতে পেরে সে থানা থেকে রেগে বাইরে বেরিয়ে যায়। এবার বড়বাবু জয়িতার পরিবারের কাছে একটা জবানবন্দি নেয়। বাইরে জয়িতা মনে করে তার বয়ফ্রেন্ডও প্রথমে তাকে পুলিশের ঝামেলায় জড়াতে ইনডিরেক্টলি মানা করেছিল। থানার মধ্যে বয়ান শেষে বাবা বলে ওঠে, বড় সাহেব, আমার মেয়েকে আমি চিনি, ও এই সবকিছুর শেষ দেখে ছাড়বে, প্রয়োজনে ও একাই লড়বে। এদিকে জয়িতা রাজদীপ স্যারের বাড়িতে চলে এসেছে। এই হচ্ছে রাজদীপের স্ত্রী। 3 ঘন্টা আগে পার্টি থেকে ফেরার পর রাজদীপের স্ত্রী জিজ্ঞেস করে, পার্টি কেমন হলো? রাজদীপ তার স্ত্রীর কাছে এসে বসে বলে, ডিকের সাথে পার্টনারশিপ আর হয়তো রাখা যাবে না, একটা নতুন সরকারি প্রজেক্ট শুরু করতে চাচ্ছিলাম,
চেয়েছিলাম, তবে করতে পারবো না। এত খারাপভাবে শুরু হলো নতুন বছরটা। ডিকে অতিরিক্ত মদ্যপান করে নিজেকে সামলাতে না পেরে হয়তো জয়িতার সাথে কোনো মিসবিহেভ করে ফেলেছে। শুনলাম তারা দুজনেই নাকি ওয়াশরুমে ছিল। আমি পার্ক সাইডে আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে কথা বলে ফিরছিলাম, তখন হঠাৎ করে লক্ষ্য করি সেই রাস্তা দিয়েই দৌড়াচ্ছে জয়িতা। আমি তাকে ফলো করতে শুরু করি। দেখে অস্বস্তিতে সে বারবার বমি করছে আর পাগলের মতো ব্যবহার করছে। কোনো মতে ওকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম। ঘটনা বর্তমানে চলে আসে। রাজদেবের স্ত্রী বলে, তুই তো ওর সাথে আমার বাড়িতে আসতে পারতি, তাহলে আমরা একসঙ্গে না হয় থানায় যেতাম। জয়িতা বলে, আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি গিয়েছিলাম থানায়, ওই লোকটা আমার সম্মান কেড়ে নিয়েছে, তবে কে করেছে এটা বুঝতে পারছি না, কারণ আমার ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়েছিল কেউ। ড্রিঙ্কসটা বানিয়ে এনেছিল ডিকে। ওটা পান করার পর প্রায় 1 ঘন্টার পর থেকে আমার কিচ্ছু মনে নেই, সবকিছু যেন ঘোলাটে হয়ে আছে। রাজদীপের স্ত্রী জয়িতাকে একটা রুমে নিয়ে রেস্ট করতে বলে আর সাবধান করে দেয় যেন সে নিজের বডি ওয়াশ না করে এবং কাপড় যেন না পাল্টায়, কারণ এইসব কিছুই পরবর্তীতে এভিডেন্স হয়ে দাঁড়াবে। আপাতত পানি ছাড়া যেন কিছুই খায় না সে। নিচে নেমে জয়িতার স্ত্রী সেবন্তী বলে, সৃষ্টকর্তার কাছে ধন্যবাদ, তুমি নাও। রাজদীপ বলে, তোমার এসব কথা এখন মাথায় আসছে? আমি কি খারাপ লোকেদের মধ্যে একজন? সেবন্তী তার স্বামীর রাগ ভাঙাতে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। কথার মাধ্যমে বোঝা যায় সেবন্তীর জুনিয়র হচ্ছে জয়িতা, আর তারা একই স্কুলে পড়াশোনা করেছিল। আগে থেকেই তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। রাজদীপ বলে, এই জন্যই তোমাকে অনেক কথা বলি না আমি। জয়িতা অনেকটা রুড মাইন্ডের। অফিসে 19 থেকে 20 হলেই সকলকে হাজারটা কথা শুনিয়ে দেয়, মাঝে মধ্যে তো আমাকেও ছাড় দেয় না। পরদিন সকালে পুলিশ অফিসার ডিকে স্যারের বাড়িতে হাজির হয়ে গিয়েছে। কলিং বেলের শব্দ পাওয়া মাত্রই ডিকের ঘুম ভাঙে। যাই হোক, পুলিশ অফিসার পুরো বাড়িটিতে তল্লাশি শুরু করে দেয়। অফিসার ডিকের কাছে পার্টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনার মাথায় এই আঘাত কি করে হলো? ডিকে বলে, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছি, এরপর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভোর 4টার দিকে জ্ঞান ফিরে দেখে আমি সিঁড়ির নিচে পড়ে আছি। সাথে সাথে আমার বন্ধু ডাক্তারকে ফোন করি, তবে সে ফোন রিসিভ করে না। এরপর অন্য এক ডাক্তার দিয়ে ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ লাগিয়েছি। অফিসার বলে, পড়লেন কি করে? ডিকে বলে, আমার ঠিক মনে নেই, তবে মনে হলো কেউ একজন আমার পেছন থেকে ধাক্কা দিয়েছে, কিন্তু আমি তো এসব নিয়ে কোনো কমপ্লেনই করিনি। ব্যাপার কি বলুন তো অফিসার? অফিসার বলে, আপনার অধীনস্থ কর্মচারী এই পার্টি থেকে ফিরে আপনার নামে ধর্ষণের মামলা দায়ের করেছে। কথাটা শুনে ডিকে স্যার যেন আকাশ থেকে পড়ে। সিন পরিবর্তন হয় পুলিশ স্টেশনে। ডিকে স্যার বলে, প্রথমে পার্টি থেকে রাজদীপ বেরিয়েছিল, এরপর এক এক করে সকলেই বেরিয়ে যায়। শেষ সময় জয়িতা ওয়াশরুমে যেতে চায়। আসলে আমার বাড়িতেও প্রথম এসেছিল তো, তাই ওয়াশরুম কোন দিকে না কোন দিকে ও জানে না। আমি দেখিয়ে দিতে ওকে সঙ্গে করে নিয়ে যাই। অফিসার বলে, এই পর্যন্ত জয়িতার সাথে আপনার বক্তব্য মিলছে, এরপর থেকে সবকিছু ঘোলাটে লাগছে। যাক, সমস্ত প্রমাণ আপনার বাড়ি থেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে জানা যায় লয়ার শোভন্তী আর জয়িতা থানায় এসেছে। বিভিন্ন ধরনের কার্যক্রমের ব্যাপারে শোভন্তী পুলিশ অফিসারের সাথে কথা বলতে শুরু করে। ডিকে তখন বাইরে বেরিয়ে এসে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে জয়িতা? সবাইকে সত্যিটা বলো প্লিজ। ডিকের কথায় দুজনে পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। ডিকেকে আটক করে রাখা হয়। জয়িতার পরিবার ভালো করেই বুঝতে পারছে ডিকে যখন এত বড় একজন ব্যবসায়ী, সে নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। অবশ্যই সে কোনো না কোনো প্ল্যান খাটাবে। পরক্ষণেই ডিকের জন্য সুপারিশ করতে একজন লয়ারের কাছে একটা ফোন কল আসে। কথাবার্তা শেষে লয়ার জানায়, সমস্যা নেই, এমার্জেন্সি জামিনের জন্য আমি ব্যবস্থা করে ফেলবো। অন্যদিকে হসপিটালে জয়িতার চেক আপ শুরু হয়েছে। চেক আপের মধ্যেও ভয়ে যেন জয়িতা আটকে ওঠে। একটা সময়ের পর কেস কোর্টে উঠে যায়। বিরোধী দলের লয়ার বলে, ওদের একটা বিজনেস রয়েছে, রাজদীপ হচ্ছে ওনার পার্টনার। ডিকে বলে, জয়িতা আমার কোম্পানিতে CMO অর্থাৎ চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিযুক্ত রয়েছে। ওই দিন সন্ধ্যাতে আমার ইনভিটেশনে আমার পার্টিতে জয়িতা যোগদান করেছিল। খাওয়া দাওয়া আর মজামাস্তি শেষে সকলেই যার যার বাড়ি যেতে শুরু করে। এক পর্যায়ে জয়িতার ওয়াশরুমে যাবার প্রয়োজন হলে আমি ওকে নিজে ওয়াশরুমে নিয়ে যাই। এরপর আমি বাইরে দাঁড়িয়ে থেকে তাকে দরজা না আটকাতে বলি। পরক্ষণেই আমি মাথায় আঘাত পেয়ে জ্ঞানহারা হয়ে যাই। এর বেশি আমার কিছু আর মনে নেই। ডিকের লয়ার বলে ওঠে, ফরেনসিক রিপোর্ট বলছে এরপরে তিনি প্রায় 3 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলেন। সেবন্তী বলে, জয়িতার স্টমাক থেকে ওয়াশ করার পর তার মধ্যে রাইভিস্কির অ্যামাউন্ট খুব বেশি পরিমাণ ছিল, সঙ্গে ফ্লুনাইট্রাজিপম ট্যাবলেট। এখন কথা হচ্ছে, জয়িতাকে পানীয়টা আপনি বানিয়ে দিয়েছিলেন তাই তো? ডিকে মাথা নিচু করে চুপ করে থাকে। এবার অপোজিট লয়ার জয়িতাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় দাঁড় করায়। লয়ার বলে, আমি সরাসরি ধর্ষণের কথায় আসি। আমি জানি আমার কথার মধ্যে কিছু অস্বস্তিকর বিষয় থাকবে, তবে সত্যিটা তো সামনে আনতে হবে। আপনার বয়ান অনুযায়ী ডিকে স্যারকে সাথে নিয়ে আপনি দোতলায় উঠলেন, এরপর ওয়াশরুমে গেলেন। এই যে ধরেন, জড়িয়ে ধরে আপনি যে উঠলেন, আপনার কোনো রকম অস্বস্তি হয়নি? জয়িতা বলে, আমার ততটা মনে নেই। আসলে কি, ওই সময়টা যদি আপনার খারাপ লাগতো তাহলে আপনি তখন চিৎকার চেঁচামেচি করতেন, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু এরকম কিছু ঘটেনি বা আপনার মনে নেই। এসব কথাই উকিল বলছিল। যাক, এরপরে আপনি টয়লেটে ঢুকলেন, দরজাটা খোলা ছিল।
আর ডিকে অর্থাৎ দিবাকর বাবু আপনার পেছনে পেছনে গেল। জয়িতা আবার বলে আমার এসব কিছু মনে নেই। উকিল বলে আচ্ছা আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে ওটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি মাটিতে ফেলে করা হয়েছিল? উকিলের অতিরিক্ত খোলামেলা কথার কারণে জয়িতা খুবই অস্বস্তিতে পড়ে যায়। লজ্জায় কোর্টের ভিতরে থাকা জয়িতার দাদা আর ভাই বাইরে বেরিয়ে যায়। উকিল বলে আমার কথা এখানে একটাই, ওনাকে জোর করে যদি মাটিতে ফেলে এমন ঘটনা তৈরি করা হয় তাহলে ঘটনার সম্পূর্ণ সময় ধরে তিনি কি লোকটার মুখ দেখতে পারেননি? তার ভাষ্যমতে মনে নেই কিছুই। তাহলে এই ব্যক্তির মুখের কথায় আমরা কি করে বিশ্বাস করব যে এই কেসের আসল আসামি ডিকে? আপনি কারো ওপর দোষ চাপানোর আগে বিষয়টা তো আপনার মনে করতে হবে তাই না? আপনার কি কিছুই মনে নেই? জয়িতা বলে যেমন। উকিল সাহেব বলে ওয়াশরুমের রং কেমন ছিল? জয়িতা বলে নীল রঙের। উকিল বলে ভুল বললেন, দেয়ালটা সাদা রঙের ছিল। দেয়ালের ফোল্ডারে কি রঙের টাওয়াল ঝোলানো ছিল? জয়িতা বলে নীল রঙের। উকিল বলে ওটা আসলে সাদা রঙের গোসলের স্যুট ছিল। জয়িতা কান্না করে চিৎকার করে বলে ওঠে আমি বলছি তো আমি ওসব কিছু মনে করতে পারছি না। এসব পরিস্থিতি দেখে শোভন্তী কিছুক্ষণের জন্য ব্রেক নেয়। জয়িতাকে শান্ত করার জন্য তার ভাইয়ের গার্লফ্রেন্ড শর্মা তাকে সান্ত্বনা দিচ্ছে। শোভন্তী বলে তুই ভয় পাস না, এরকম সব উকিলরাই কেসের মোড় ঘোরানোর জন্য উল্টাপাল্টা কথা বলতে থাকে, তোকে মন শক্ত করতে হবে। আমরা তো বুঝতে পারছি দিবাকরের জামিনের জন্য এসব বলাবলি হচ্ছে। ব্রেক টাইম শেষ হলে উকিল জিজ্ঞেস করে ওই ঘটনার পর আপনার পোশাক তো ছিঁড়ে গিয়েছিল, পরবর্তীতে আপনি পোশাক কোথায় পেলেন? জয়িতা বলে একটা সময়ের পর টি শার্ট আমি ওয়াশরুমেই পাই, এরপর আবছা নজরে কোনো মতে ডিকের ওয়ারড্রপ থেকে 3/4 প্যান্ট পরে নেই। উকিল বলে আচ্ছা আলোতেও আপনি ওয়ারড্রপ খুঁজে পেলেন, কিন্তু মেঝেতে একটা জ্যান্ত লোক পড়ে আছে এই বিষয়টা আপনি খেয়াল করলেন না? জয়িতা বলে এরপর আমি সেই স্থান থেকে পালানোর চেষ্টা করলাম, মনে হলো পেছন থেকে কেউ একজন ধাক্কা মারলো আর আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ফোনটা নষ্ট হয়ে গেল। উকিল বাবু বলে সিসিটিভির ক্যামেরা ফুটেজে যখন জয়িতা দেবী পালিয়ে যাচ্ছে তখন রাত 1:15 বাজে। আচ্ছা ঘটনার দিন আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? জয়িতা বলে অফিস, বাড়ি, বিতানের বাড়ি, এরপর দিবাকর স্যারের বাড়ি। উকিল জিজ্ঞেস করে কখন গিয়েছিলেন? আচ্ছা বাদ দিন, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী আপনার শরীরে আপনার বয়ফ্রেন্ড এবং অন্য একজন ব্যক্তির বীর্য পাওয়া গিয়েছে। তবে অবাক করার বিষয় হচ্ছে আপনি যাকে দোষারোপ করছেন তার বীর্য কিন্তু আপনার শরীরের মধ্যে পাওয়াই যায়নি। আপনার শরীরে তো বিভিন্ন ধরনের দাগ রয়েছে তাই না? কিন্তু দিবাকর বাবুর শরীরে কিন্তু কোনো ধরনের দাগের চিহ্নও নেই। কথার সুর খারাপ হওয়াতে জয়িতা কান্না করে বলে ওঠে আমাকে ধর্ষণ করা হয়েছে। উকিল বলে আসলে উনি সেই দিন থানায় গিয়েছিল একটা মন গড়া গল্প নিয়ে। উনি নিজের অবস্থা নিজেই করুণ করে থানায় গিয়েছিল। এই কথা নিয়ে দুই লয়ারের মধ্যে তর্ক লেগে যায়। জজ তাদের দুজনকে শান্ত হতে বলে। এদিকে জয়িতা পুরোপুরি ভেঙে পড়েছে। বাড়ি ফেরার পথে হুট করে জয়িতার এক আংটির কথা মনে পড়ে। আংটির বর্ণনা দিয়ে বলে ওই আংটিটা তো দিবাকর স্যারের হাতেও ছিল। পক্ষুরাজের আংটির বর্ণনা শুনে শোভন্তী বলে এই আংটি তো কতজনই পরে, এমন আংটি তো রাজদীপের হাতেও রয়েছে। এই বলে সে নিজেও কিছুটা থমকে যায়। আসলে এই পাথরের আংটি দিবাকর আর তার স্ত্রীর তরফ থেকে রাজদীপকেও গিফট করা হয়েছিল। রাতে শোভন্তী বাড়ি ফিরে সিস্টেমে তার বরের হাত চেক করে, তবে তার হাতে সেই আংটিটা ছিল না। অনেকগুলো দিন পর বাবা মেয়ে একসঙ্গে বসে মন খুলে দুটো কথাবার্তা বলে। জয়িতা লাইটের শব্দ শুনে কিছু একটা মনে পড়ে যায়, তাই দ্রুত তার লয়ারকে কল করে। জয়িতা বলে লাইটারের শব্দ শুনে একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা ডিকে তো সিগারেট খায় না, তবে সেদিন ডিকের ওয়াশরুমে যে ঘটনা ঘটেছিল সেখানে আমি স্পষ্ট লাইটারের শব্দ শুনতে পেয়েছিলাম। সেবন্তী বলে তুমি এখন কোথায় আছো? তুমি দ্রুত আমার সাথে দেখা করতে পারবে? জয়িতা বলে আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টার ভিতরেই পৌঁছে যাব তোমার কাছে। জয়িতার ভাই বলে তুই একাই গাড়ি চালিয়ে যাবি নাকি? জয়িতা বলে হ্যাঁ আমি যেতে পারবো। আচ্ছা ওই টোনটার নাম কি রে ভাই? জয়িতার ভাই বলে ফোরালিস। জয়িতা বলে আচ্ছা ঠিক আছে। অপোজিট লয়ারকে একজন ফোন করে বলে দিবাকর ঠিক আছে তো? লয়ার বলে হ্যাঁ সে তো ঠিকই আছে, মনে হয় কিছুদিন পর ছাড়া পাবে। লোকটি বলে আচ্ছা ঠিক আছে, বাকিটা ইনভেস্টিগেশন অফিসার নিজেই সামলে নেবে। লয়ার বলে আচ্ছা ঠিক আছে, তবে ডিকে কে বলবেন একটু ভালো করে যেন চলাফেরা করে, কারণ সে তো এত বড় একটা কাজ করলো, আমাদেরও তো বিবেক আছে তাই না? অন্যদিকে জয়িতার সাথে সেবন্তী দেখা করে বলে ওঠে তোর ঠিক কি কি মনে পড়ছে একটু বলতো। জয়িতা বলে আমি একটা আংটি দেখেছি আর বাইরে লাইটারের শব্দ বারবার বেজে উঠেছিল, একটা ভাল্লুকের মুখোশও ছিল আর তার হাতে একটা ঘড়ি দেখেছি। সেবন্তী বলে কিন্তু ঘড়িতে তো টাইম ভুল দেখাতে পারে না, তুই যখন বেরোলি তখন 3টা বাজবে কেন? জয়িতা বলে সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি দেখেছিলাম। সেবন্তী বলে এসব দিয়ে তো আর একটা কেস জেতা যাবে না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ডিকের সাথে তোর শারীরিক সম্পর্ক যদি হয়েই থাকে তাহলে ফরেনসিক টেস্টে কেন এইসব রিপোর্ট পজিটিভ আসবে না? জয়িতা বলে পুলিশ কি কোনো এভিডেন্স পাচ্ছে না? সেবন্তী বলে পাচ্ছে হয়তো, কিন্তু আমাদের কাছে আসছে না, কেউ হয়তো টেম্পার করে দিচ্ছে। কথাবার্তার পরে সেবন্তী মনি নামের এক ব্যক্তিকে ফোন করে
করে বলে, তোর সাথে দেখা করাটা অনেক দরকার। মনি বলে, আচ্ছা ঠিক আছে। এই সময় সেবন্তীর হাজব্যান্ড চলে আসে আর বলে, কার সাথে কথা বলছিলে? সেবন্তী বলে, মনির সাথে কথা বলছিলাম জয়িতার কেসটার ব্যাপারে। রাজদীপ বলে, কেসটা তুমি না নিলেও পারতে, কারণ অপরদিকে তো আমার পার্টনার রয়েছে। সেবন্তী বলে, যদি ভুল না করে থাকে তাহলে অবশ্যই সে মুক্তি পাবে। পরবর্তীতে দেখা যায় ডিকের কাছে রাজদীপ এসেছে। রাজদীপ বলে, তোকে আমি সেই 11 সাল থেকে চিনি। এই ব্যবসা শুরু করার আগ থেকে তোর তো লজ্জা শরম হওয়ার কিছু নেই। ডিকে বলে, আমি লজ্জা কেন পাবো? আমি তো কিছু করিনি। তুই বিশ্বাস করিস আমি এমনটা করতে পারি? ঠিক আছে, যতদিন না প্রমাণ করছি ততদিন তোদের বিশ্বাস করার প্রয়োজন নেই। রাজদীপ বলে, বিষয়টা প্রমাণ করার নয়, এত বড় একটা অভিযোগ তোর নামে উঠবে কেন? আমি এখন স্টাফদের মাঝে মুখ দেখাতেও পারছি না। এদিকে জয়িতা তার ভাইকে বলে, কিছু পেলি? তার ভাই বলে, একটা এভিডেন্সও মিলছে না তোর বয়ানের সাথে, শুধু ফরেন্সিক রিপোর্টটা ছাড়া। জয়িতা বলে, তবুও দেখিস কেস আমিই জিতবো। তার ভাই বলে, তুই জিতলে তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। পরবর্তীতে সেবন্তী জয়িতাকে মনির কাছে নিয়ে আসে। মনি একটা কলম হাতে নিয়ে জয়িতাকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ? জয়িতা বলে, একটা কলম দেখতে পাচ্ছি। মনি বলে, আশেপাশে এত জিনিস থাকা সত্ত্বেও তুমি শুধু একটা কলমকেই দেখতে পেলে? জয়িতা বলে, এখন দেখতে পেলাম তো। মনি বলে, এটা তুমি আগেও দেখতে পেয়েছো, কিন্তু সজ্ঞানে দেখোনি। সেগুলো তোমার মস্তিষ্কে আছে কিন্তু অজ্ঞানে। এইসব তোমার স্মৃতির অংশ, তাই হঠাৎ হঠাৎ তোমার মনে পড়বে। এরপর চা খাওয়ার সময় জয়িতা বলে, আমার আরেকটা জিনিস মনে পড়লো। সেদিন আমি একটা স্মেল পেয়েছিলাম ঠিক এইরকমই। এই গন্ধটা আমি বারবার পাচ্ছি। স্মেলটা মনে হয় কেমোমাই এর, যেটা স্বাভাবিকভাবে ছেলেরা ইউজ করে থাকে। এই কথা শুনে সেবন্তীর কিছু একটা মনে পড়ে যায়। জয়িতা বাসায় এসে এইসব নিয়ে একা একাই চিন্তা করতে থাকে। অন্যদিকে সেবন্তী তার হাজবেন্ড রাজদীপকে বলে, চলো তো আমরা একদিন ডিকের বাড়িতে যাই, অনেকদিন থেকে তো তাদের সাথে যাতায়াত হয় না। অপরদিকে জয়িতাকে কেউ একজন কল করে পার্সোনালি দেখা করতে চায়। পরক্ষণেই সেবন্তী ও রাজদীপ ডিকের বাড়িতে চলে আসে। রাজদীপ ডিকের স্ত্রী পৃথাকে বলে, কি আপনাদের ছুটির দিন কেমন কাটলো? পৃথা বলে, অনেক ভালোই আর কি, তবে এসব ঘটনার মাঝে আমার ছেলে খবরের কাগজে সবকিছু দেখে ফেলেছে আর সে কলকাতায় ফিরতে চায় না। সেবন্তী বলে, পৃথা, যা হওয়ার হয়ে গিয়েছে, আমাদের পুরনো বন্ধুত্ব তো নষ্ট করে লাভ নেই, তাই না? পৃথা বলে, জয়িতা আর কোনো লয়ারকে খুঁজে পেল না? সেবন্তী বলে, প্রফেশনালি আর একটা মেয়ে হিসেবে আমি এই কেসটা রিজেক্ট করতে পারতাম কি করে, তুই একবার ভেবে বলতো। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এদিকে জয়িতার সাথে যে দেখা করতে এসেছে সে বলে ওঠে, পুলিশ অনেক কিছুই পেয়েছে কিন্তু তা প্রকাশ করেনি, শুধুমাত্র একজনের কথায়। এরপর সে এক এক করে সবকিছু খুলে বলতে থাকে জয়িতাকে। অন্যদিকে সেবন্তী ডিকের ওয়াশরুমে গিয়ে এভিডেন্স খুঁজতে থাকে। এরপর দেখা যায় জয়িতার মা জয়িতার বাবাকে বলে, আমরা তো ভালো উকিলও দিতে পারলাম না মেয়েটাকে, আমাদের মেয়েটা কি জিতবে? এর মধ্যেই জয়িতার ভাই বলে ওঠে, তোমরা একটু থামো, সেবন্তী দিদি অনেক ভালো মানের উকিল, আশা করা যায় জয়িতা দিদিকে জিতিয়ে দেবে সে। পরবর্তীতে কোর্টের দৃশ্যে চলে আসে, যেখানে অপোজিট উকিল ইনভেস্টিগেশন অফিসার অলোককে দাঁড় করায়। সেখানে উকিল জিজ্ঞেস করে, আপনি যে জয়িতা দেবীকে দেখছেন তাকে দেখে আসলে আপনার বক্তব্য কেমন? পুলিশ অফিসার বলে, সে আসলে একটা মিথ্যাবাদী। আমি জানি না সে কেন ডিকে চৌধুরী সাহেবকে ফাঁসাচ্ছে, কেননা আমরা সেখানে ইনভেস্টিগেট করে তার অভিযুক্ত সম্মানহানির কোনো চিহ্নই পাইনি। এ কথা শুনে লয়ার তাকে জায়গায় বসতে বলে। অপোজিট লয়ার বলে, সেদিনে ঘটে যাওয়া 4 ঘন্টা পর ডিকের বাড়িতে আসা ওষুধের কম্পাউন্ডে থাকা অনন্ত বাবুকে এবার ডেকে আনা হোক। অনন্ত বাবু কাঠগড়ায় এসে দাঁড়ায়। লয়ার জিজ্ঞেস করে, আপনি আপনার বক্তব্য দিন। অনন্ত বাবু বলে, ডিকে বাবুর কপালে যে চোটটা লেগেছিল তার ড্রেসিং আমরাই করিয়েছিলাম। আসলে দিবাকর বাবুর ওয়াশরুমের পাশেই একটা মূর্তি ছিল, সেই মূর্তিটি আমরা ভেঙে পড়ে থাকতে দেখতে পাই, আর সেই কাচের অংশই আমরা কিছুটা ড্রেসিং করার সময় দিবাকর বাবুর মাথায় পাই। এ থেকে ধারণা করা যায় কারো আঘাতের ফলে দিবাকর বাবুর মাথায় চোখ লাগেনি। এবার লয়ার তাকে আসতে বলে। এরপর এক এক করে জয়িতার অফিসের কর্মচারীদের ডাকতে শুরু করে। সকলেই ডিকের বিরুদ্ধে নানা ধরনের বাজে কথা জজের সামনে বলতে শুরু করে। এই মুহূর্তে সেখানে সেই মনি চলে আসে। উকিল সাহেব বলে, যেহেতু আমার মক্কেলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেহেতু আমার মক্কেলের জন্য জামিনের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। এখানে সেবন্তী অবজেকশন জানিয়ে দিবাকরের বিরুদ্ধে অপোজিটে মনিকে ডেকে তোলে কাঠগড়ায়। মনি হচ্ছে শহরের নাম করা মনোরোগ বিশেষজ্ঞের একজন। তিনি জয়িতাকেও দেখেছেন। মনি বলে, নেশাগ্রস্ত অবস্থায় ভিকটিমের বয়ান বারবার বদলে যেতেই পারে, যার কারণে তার স্থান কাল পাত্রের বিষয়টাও গুলিয়ে যেতে পারে। সামান্য সবুজে মোড়ানো একটা জায়গাও নেশাগ্রস্ত অবস্থার মানুষের কাছে মাঠ মনে হতে পারে। এবার সেবন্তী জজকে বলে, ফাইনাল রায় জানানোর আগে আমি দিবাকরের পরিবর্তে অন্য একজন ব্যক্তিকে মোক্ষম আসামি হিসেবে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। এখানে প্রতিপক্ষ
পক্ষ উকিল তার ব্যাপারে অবজেকশন জানায়। জজ তাকে থামিয়ে দিয়ে সেবন্তীকে অনুমতি দিয়ে দেয়। এবার সেবন্তী জয়িতার বিরুদ্ধে অপোজিট কার্ড করায় রাজদীপ অর্থাৎ নিজের স্বামীকে আসার অনুরোধ জানায়। রাজদীপ কিছু বুঝে উঠতেই পারছে না। সেবন্তীর চোখ যেন পানিতে ছলছল করছে। অতীতে সেবন্তী অনেক আগেই রাজদীপের বিরুদ্ধে সমস্ত প্রমাণ একত্র করে ফেলেছিল। বিষয়টা জানার পর জয়িতা বলে, আমার জন্য তোমার সংসার ভেঙে যাবে। তুমি একবার ভেবে দেখো, আমার কেসটা না জিতলেও চলবে, আগে তোমার জীবন দেখো। দরকার হয় আমি চাকরি ছেড়ে দেবো। সেবন্তী বলে, কিন্তু ও যে একজন ধর্ষক এটা জানার পরেও আমি কোর্টে এটা যদি প্রমাণ না করি তাহলে তো আমি তোকে সহ আরো 5টা মেয়ের ক্ষতি করে ফেলবো, যারা কিনা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। জানি হয়তো কিছু বদলাতে পারবো না, তবে সমাজকে একবার তো দেখিয়ে দিতে পারবো। তুই বলতো, কোর্টে দাঁড়িয়ে আমি যদি মিথ্যা কথা বলিও সারাটা জীবন এমন মানুষের সাথে আমি কি করে কাটাবো বল। ঘটনা বর্তমানে চলে আসে। কথা হচ্ছে ঘটনার ওই দিন রাতে যেহেতু দিবাকর বাবু জ্ঞানহারা হয়ে পড়েছিলেন, তাহলে ওই স্থানে অন্য কেউ আসার আশঙ্কা তো রয়েছে, না হলে এমন দুর্ঘটনা কি করেই বা ঘটবে। জয়িতা বলে, ঘটনা ঘটেছিল 1:08 এই সেই ফোন, যে ফোনের মাদারবোর্ড এবং ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল। আমি নতুন ফোন কিনেছি, তবে পুরনো ফোনের ডাটা রিকভারি করে জানতে পারলাম ফোনটা থেমে গিয়েছিল 12:58-তে। দ্বিতীয়ত, ফ্লো নাইট্রোজেন ট্যাবলেট, যার কথা ফরেন্সিক ল্যাব বলেছিল এই ওষুধটা সাধারণত প্রেসক্রাইব ছাড়া কোনো মানুষের কাছে বিক্রি করা হয় না। ঘটনার ঠিক পরদিন এই ওষুধ আমি আমার লয়ারের ড্রয়ারে দেখতে পেলাম। সেবন্তী বলে, এই ওষুধটা ঘটনার দিন আমার এখান থেকেই নেওয়া হয়েছিল। আসলে এই ওষুধটা ডক্টর আমাকে দিয়েছিল। মণিময় মুখার্জি আমাকে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য দিয়েছিল। তৃতীয়ত, আমি বলেছিলাম ওই দিন রাতে যে আমার কাছাকাছি এসেছিল তার শরীর থেকে একটা পারফিউমের ঘ্রাণ আসছিল, যে পারফিউম দিবাকর ব্যবহার করে না, তবে মাঝে মধ্যে রাজদীপ স্যারের শরীর থেকে আমি টের পেতাম। এই বিষয়টা আমার পরে মনে পড়ে। উকিল বলে, এই পারফিউম আমি আমার স্বামীকে কিনে দিয়েছিলাম। 4 নাম্বার, তারা আংটির বিষয়টাও খোলাখুলি বলে ফেলে। ঘটনার দিন রাজদীপের আঙুলের ওই আংটি ছিল, কিন্তু এরপর থেকে ওই আংটি আর কোথাও দেখতে পাওয়া যায়নি। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, দিবাকর প্রায় 10 বছর হয়েছে ধূমপান করা ছেড়ে দিয়েছে, তবে ওই দিন রাতে কেউ একজন লাইটার ধরিয়েছিল, যার মধ্যে একটা মিউজিক বাজছিল। সেবন্তী বলে, মিস্টার রাজদীপ বিভিন্ন সময় বিভিন্ন লাইটারের মাধ্যমে ধূমপান করতেন। ঘটনার পরে আমি আমার গাড়ির মধ্যে সেই লাইটার খুঁজে পাই। আসলে 9:15 থেকে 12:35-এর দিকে বেরোনোর জন্য রাজদীপ নিজের গাড়ি ব্যবহার করেছিলেন। ঘটনার দিন 12:40-এর দিকে দিবাকরের বাড়ি থেকে সকলে বেরিয়ে গিয়েছিল। পরবর্তীতে মিস্টার রাজদীপ উকিল সাহেব অর্থাৎ সেবন্তীর গাড়ি নিয়ে সেই বাড়িতে আবার ফিরে আসেন। আসলে গাড়ির নাম্বার ট্র্যাক করার কোনো পজিশন নেই, তবে গাড়ি ড্রাইভার করা ব্যক্তির নাম্বার ট্র্যাক করলেই রাজদীপের নাম্বারটা সামনে চলে আসে। অর্থাৎ মিস্টার দত্ত কুকীর্তি করার সময় নিজের গাড়ি নয় বরং সেবন্তীর গাড়ি ব্যবহার করেছেন। এই কেসের ভারপ্রাপ্ত অলোকেশ সরকারও কিন্তু সবটা জানতেন, তবে তিনি ইচ্ছাকৃতভাবে এই বিষয়টা আড়াল করেছেন। তিনি রেকর্ড করা ভিডিও ফুটেজগুলো ডিলিট করে দিয়েছিলেন। তবে দিবাকরের বাড়িতে সিসিটিভি ফুটেজ ক্লাউড স্টোরেজে ডেডিকেট করা রয়েছে। আর ওয়াশরুমের যে ব্যাপারটা, ওই বিষয়টাও ক্লিয়ার করা হয়। ওয়াশরুমে নীল আলোর একটা লাইটিং ছিল, আর সাধারণত নীল আলোতে পার্পল কালারকে আমরা নীল কালারই দেখি। আর ওই দিন রাজদীপ যে পার্পল কালার পরেছিল এটা স্পষ্ট সেবন্তীর মনে আছে। এসব বলতে বলতে সেবন্তী যেন নিজেকে আর সামলাতে পারে না। কাঠগড়া থেকে দৌড়ে জয়িতা সেবন্তীকে সান্ত্বনা দেয়। সেবন্তী রাজদীপের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এমন কাজটা আপনি কেন করলেন? রাজদীপ বলে, আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে কোম্পানিতে আমার জায়গাটা জয়িতা নিয়ে নিচ্ছিল। ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমাকে সরিয়ে দিবে হয়তো দিবাকর, জয়িতাকে পার্টনার করে নেবে। অতীতে দেখা যায় জয়িতার কাজের পারফরমেন্স দেখে দিবাকর বলে, রাজদীপ তুই কোম্পানির ওনার, তোর পারফরমেন্স এত দুর্বল হলে চলবে? জয়কে দেখ, আমার তো মাঝে মধ্যে মনে হয় জয়কে পার্টনার করে নিলে ভালো হতো। বর্তমানে রাজদীপ বলছে ও আমাকে বাদ দিতেই পারতো, আমি তো শুধু ওর ওয়ার্কিং পার্টনার, টাকার ব্যাপারটা তো সম্পূর্ণ ওর। তাই আমি জয়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে দিবাকরকে ফাঁসিয়ে সিস্টেমে জয়কে অফিস থেকে বের করানোর চিন্তা করেছিলাম। দিবাকর চিৎকার করে বলে ওঠে, তুই ভাবলি কি করে আমি তোকে কোম্পানি থেকে সরাতে পারি? আসলে ওই দিন সিস্টেমে রাজদীপ ড্রিঙ্কস এর মধ্যে ঔষধ মিশিয়ে দিয়েছিল। রাজদীপ বলে, আমি এই কেসের সাথে যুক্ত নই, এটা প্রমাণ করতে আগেই বেরিয়ে গিয়েছিলাম। এরপরে সবাই বেরিয়ে যাওয়ার পর আবার ফিরে আসি। ততক্ষণে জয়ের কোনো সেন্স ছিল না, আর দিবাকর বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। আমি ওকে ধাক্কা দিয়ে জ্ঞান হারা করেছিলাম। আমাকে এসব এভিডেন্স লুকাতে সাহায্য করেছিলেন অলোকেশ সরকার। তবে শেষ পর্যন্ত আমি আমার স্ত্রীর কাছে ধরা পড়ে গেলাম। সেবন্তী বলে, আপনি কি পাগল? এই চাকরি চলে গেলে আপনার কি কোনো কাজের অভাব হতো? যাই হোক, কেসের মোড় ঘুরে যাওয়ার পর সেবন্তী রাজদীপের এগেনস্টে নতুন করে চার্জশিট ফাইল করার জন্য আবেদন জানায়। অবশেষে জজ দিবাকরকে বেকসুর খালাস প্রদান করে। তদন্তের সঙ্গে যুক্ত অফিসারকে
সাসপেনশন অর্ডার করে আর রাজদীপের ব্যাপারে আইনিভাবে নতুন করে ফাইল খোলা হবে। আদালতের রায় শেষ হলে বিপক্ষ উকিলও শ্রাবন্তীকে আশীর্বাদ করে যায়। মর্মান্তিক কাহিনী দিয়ে সিরিজের সমাপ্তি এখানেই হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।